বিগত ১০০ বছর ধরে মধ্যপ্রাচ্য কোনো না কোনো যুদ্ধ ও বিবাদে লিপ্ত হয়েই রয়েছে। সেটা ইয়েমেনের গৃহযুদ্ধ হোক বা ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ, এছাড়া লেবানন, সিরিয়া কিংবা ইরাকের যুদ্ধ, এবং বর্তমানে ইরান ও ইসরায়েলের যুদ্ধ। সব সময়ের জন্য মধ্যপ্রাচ্যে কিছু না কিছু হয়েই চলেছে। এই বিবাদে মধ্যপ্রাচ্যের দেশগুলি ছাড়াও বাইরের দেশগুলিও অংশগ্রহণ করে থাকে, যেমন আমেরিকা, ইউনাইটেড কিংডম, রাশিয়া। এই দ্বন্দ্বগুলি লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে নির্বাসিত ও উদ্বাস্তু অবস্থায় পরিণত করতে বাধ্য করেছে, এবং $ট্রিলিয়ন খরচ করা হয়েছে এই যুদ্ধগুলির পিছনে। কিন্তু পরিস্থিতি কোথাও স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না। ২০ শতকের মাঝামাঝি থেকে মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যা যুদ্ধ, অস্থিতিশীলতা এবং সংঘাতের হটস্পটে পরিণত হয়েছে। কিন্তু কেন পৃথিবীর এই অংশে এত অস্থিরতা? কেন এখানে ক্রমাগত যুদ্ধ ও সংঘাত হয়ে চলেছে? এবং একই পরিস্থিতি কি আগামী আরও কয়েক দশক ধরে চলতে থাকবে? এই প্রশ্নগুলির উত্তর অনেক জটিল, কারণ আধুনিক মধ্যপ্রাচ্য হল বিশ্বের ভূ রাজনীতির এমন এক জটিল দাবাবোর্ড যেখানে খেলোয়াড়রা একে অপরকে চাল দিয়ে যাচ্ছে। আজকে আমরা মধ্যপ্রাচ্যের সমস্যার মূল কারণ কী, কেন মধ্যপ্রাচ্য সবসময় যুদ্ধ ও বিবাদে লিপ্ত থাকে, বিস্তারিত জানার চেষ্টা করব এই ভিডিওতে। মধ্যপ্রাচ্যের সমস্যার মূলকে খুঁজতে হলে আমাদের সময় থেকে পিছিয়ে যেতে হবে। ১৯ শতকের শেষের দিকে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বেশ কিছু অঞ্চল অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। এই সাম্রাজ্যে সব ধরনের জাতিগোষ্ঠীর লোক বসবাস করত: মুসলিম, খ্রিস্টান, ইহুদি, পার্সিয়ান, আরও অন্যান্যরা। বিগত ৬০০ বছর ধরে এই বিশাল এলাকায় সাম্রাজ্য বিস্তার করার পর ১৯ শতকের শেষের দিকে এই সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। ঠিক এই সময় ব্রিটিশ সাম্রাজ্য এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করা শুরু করছিল। ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় ভয় ছিল এই অটোমান সাম্রাজ্য, কারণ ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অটোমান সাম্রাজ্য। এজন্য ব্রিটিশ সাম্রাজ্য মধ্যপ্রাচ্যে উপনিবেশ স্থাপন করা শুরু করে। সর্বপ্রথম ১৮২০-তে ইউএইর সাথে চুক্তি করে। এরপর একে একে ইয়েমেন, বাহরাইন ও ইজিপ্টের নিয়ন্ত্রণ ব্রিটিশ সাম্রাজ্যের হাতে চলে আসে। ব্রিটিশদের ভারতীয় উপমহাদেশ ও মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ করার জন্য ইজিপ্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইজিপ্টের নিয়ন্ত্রণ পেতেই সুয়েজ খালের ওপর ব্রিটিশদের নিয়ন্ত্রণ চলে আসে। এবার ব্রিটিশরা অটোমান সাম্রাজ্যের সাথে কোনো সম্পর্ক ছাড়াই এশিয়াতে তাদের নিয়ন্ত্রণ করা খুব সহজ ছিল। ব্রিটিশদের এমন কার্যকলাপ অটোমানদের সঠিক মনে হচ্ছিল না। অটোমান সাম্রাজ্য ব্রিটিশদের বাড়তে থাকা প্রভাব দেখে চিন্তিত ছিল। তারা বুঝতে পারছিল যে এই বাড়ন্ত প্রভাব অটোমান সাম্রাজ্যের জন্য ঝুঁকি হয়ে পড়বে। এটা সেই সময় ছিল যখন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। ১৯১৪-তে অটোমান সাম্রাজ্য সিদ্ধান্ত নেয় তারা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ জার্মানিকে সমর্থন করবে। অন্যদিকে ব্রিটিশ ও ফ্রান্স একে অপরের সিদ্ধান্ত নেয় প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের হারিয়ে এই সম্পূর্ণ অঞ্চলটি বিভক্ত করে তারা নিজেদের দখলে নেবে। এই পরিকল্পনার ভিত্তিতে ব্রিটিশ ও ফ্রান্স একটি গোপন চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির নাম ছিল সাইস-পিকট এগ্রিমেন্ট। এই চুক্তি অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত সরাসরি ব্রিটিশদের কলোনি হবে। এছাড়া ইরাক ও জর্ডান স্বাধীন রাষ্ট্র থাকলেও এখানকার সামরিক ও রাজনৈতিক ক্ষমতা ব্রিটিশরা নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে তুর্কি, লেবানন সরাসরি ফ্রান্সের কলোনি হবে। এছাড়া সিরিয়া ও ইরাকের কিছু অংশের সামরিক ও রাজনৈতিক ক্ষমতা ফ্রান্স নিয়ন্ত্রণ করবে। আর যেহেতু ফিলিস্তিনের রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব অনেক বেশি, তাই ফিলিস্তিনকে ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণে রাখা হবে। সাইক্স ও পিকট প্রথম বিশ্বযুদ্ধের আগেই নিজের মতো করে এই অঞ্চলগুলিকে ভাগ তো করে নেয়, কিন্তু তার সীমানা নির্ধারণ করার সময় এখানে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠী ও লোকেদের ব্যাপারে বিন্দুমাত্র খেয়াল করেনি। এই সীমানা নির্ধারণ করার সময় ভাষা, ধর্ম, বর্ণ, বিভিন্ন জনগোষ্ঠী, জাতি এই সব কিছুকে অবহেলা করা হয়। আর এটাই ছিল সবচেয়ে বড় ভুল, যার শাস্তি আজও মধ্যপ্রাচ্যের লোকেরা ভোগ করছে। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটিশরা আরবদের নানান প্রতিশ্রুতি দেওয়া শুরু করে। যদি তারা এই যুদ্ধে অটোমানদের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তাদের আলাদা স্বাধীন রাষ্ট্র দেওয়া হবে। ১৯১৭-তে একটি ডিক্লারেশন হয়, যেখানে ব্রিটিশ সরকার জার্মানি ও ইউরোপে থাকা ইহুদিদের প্রতিজ্ঞা করে ফিলিস্তিনে ইহুদিদের আলাদা দেশ গঠনে ব্রিটিশরা তাদের সাহায্য করবে। ওই সময় আমেরিকা সবচেয়ে বড় তেলের উৎপাদনকারী ও রপ্তানিকারক ছিল।
ব্রিটেনের ৮০% তেল আসতো আমেরিকা থেকে। সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি উইড্রো উইলসন সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন। এমতো অবস্থায় ব্রিটেন আমেরিকাকে নির্ভরযোগ্য মনে করছিল না। ব্রিটেন যে কোনোভাবে আমেরিকা থেকে তেলের নির্ভরতা কমানোর চেষ্টায় ছিল। মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম ১৯০৮-এ ইরানে তেল আবিষ্কার হয়, কিন্তু সামান্য পরিমাণে। এজন্য ব্রিটিশ সাম্রাজ্য তেলের সন্ধান করছিল খুবই তৎপরতার সাথে। ১৯১৯-এ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর যুদ্ধে জয়লাভ করা মিত্রশক্তির দেশগুলি ট্রিটি অফ ভার্সাই স্বাক্ষর করে। এই ট্রিটি অনুযায়ী মধ্যপ্রাচ্যের সীমানাগুলি আবারও বদলানো হয়। অটোমান সাম্রাজ্য অফিসিয়ালিভাবে ১৯২২-এ সমাপ্তি ঘটে। এরপর অটোমান সাম্রাজ্যকে টুকরো টুকরো করে ফ্রান্স ও ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে নিয়ে নেওয়া হয়। ১৯২৩-এ তুর্কির একজন আর্মি অফিসার মুস্তাফা কামাল আতাতুর্ক তুর্কিকে একটি প্রজাতন্ত্র রাষ্ট্র ঘোষণা করে দেয়। তুর্কি প্রশাসন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং আগামী ২ বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। ব্রিটিশ অলরেডি প্রথম বিশ্বযুদ্ধে ক্লান্ত, অন্যদিকে তুর্কি বাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিচ্ছিল। এজন্য বাধ্য হয়ে ব্রিটিশ প্রশাসন তুর্কি প্রশাসনের সাথে টেবিলে বসতে রাজি হয়, আর ট্রিটি অফ লাউস্যান স্বাক্ষরিত হয়। এই ট্রিটির ফলেই মডার্ন ডে তুর্কির জন্ম হয়, আর আবারও মধ্যপ্রাচ্যের নকশায় গরমিল করা হয়। এবারও সীমানা নির্ধারণ করার সময় অনেক বিষয়কে অবহেলা করা হয়, যেমন কুর্দ জনগোষ্ঠী সেই সময় তুর্কি, সিরিয়া, ইরাক ও ইরানের কিছু অংশে বসবাস করত। তাদের ভাষা সংস্কৃতি বাকিদের থেকে আলাদা, কিন্তু তাদের তুর্কি, সিরিয়া, ইরাক ও ইরানে ভাগ করে দেওয়া হয়। এই সমস্ত এলাকায় কুর্দরা সংখ্যালঘু হয়ে পড়ে। এজন্য কুর্দ জনগোষ্ঠীরা নিজেদের জন্য আলাদা দেশের দাবি করে আসে। এজন্য এই সমস্ত এলাকায় একটি বড় বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে অটোমান সাম্রাজ্যের কয়েকটি প্রদেশ মসুল, বাগদাদ ও বাসরাকে ইরাকে মিলিত করা হয়। যদিও এই ৩ অঞ্চলের জনসংখ্যার বৈচিত্র্য অনেক আলাদা। যেমন মসুল প্রদেশে কুর্দ জনগোষ্ঠীর লোকেরা বসবাস করত, বাগদাতে সুন্নি আরব মুসলিমদের বসবাস ছিল, আর বসরাতে শিয়া আরব মুসলিমরা বসবাস করত। প্রথম বিশ্বযুদ্ধের পর কুয়েতকে বসরা প্রদেশ থেকে আলাদা করে ১৯৬০ পর্যন্ত ব্রিটিশ নিজের দখলে রাখে। যেহেতু এই অংশটি ইরাকের থেকে আলাদা করা হয়েছিল, এজন্য পরবর্তী সময়ে যখন ব্রিটিশরা চলে যায়, ইরাক কুয়েতকে নিজের অংশ বলে দাবি করা শুরু করে। এরপর ১৯৯০-এ এই দাবি নিয়ে সাদ্দাম হোসেন কুয়েতের উপর হামলাও করে। কুর্দ, সুন্নি, শিয়া এদের অভ্যন্তরীণ বিবাদ এবং কুয়েতকে দখল করার চেষ্টা ইরাক ও কুয়েতের মধ্যে দীর্ঘকালীন সমস্যার জন্ম দেয়। এভাবে লেবাননকে আলাদা করে ফ্রান্স নিয়ন্ত্রণাধীন স্বাধীন রাষ্ট্রে পরিণত করা হয়। সেই সময় লেবাননে ৮০% খ্রিস্টান আর ২০% মুসলমানের বসবাস ছিল। এই বিভাজনও ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি করে। একই ভুল করা হয় সিরিয়ার সীমানা নির্ধারণ করার সময়। বহু সংখ্যক সুন্নি মুসলিম, শিয়া মুসলিম, কুর্দ জনগোষ্ঠী, আলবি, খ্রিস্টান, অস্ট্রিয়ান এদের সবাইকে একত্রিত করে সিরিয়া গঠন করা হয়। এরপর ১৯৩০-এ তুর্কি ফ্রান্সকে চাপ প্রয়োগ করে যেন সিরিয়ার একটি অঞ্চল আলেকজান্দ্রিয়াকে তুর্কির সাথে সামিল করে দেওয়া হয়, কেননা এখানে বিশাল পরিমাণে তুর্কিশ কমিউনিটি বাস করে। ফ্রান্স বাধ্য হয়ে এই অঞ্চলকে তুর্কির সাথে সামিল করে দেয়। এই কারণে তুর্কির সাথে সিরিয়ার একটি বিবাদ সৃষ্টি হয়, যেই বিবাদ এখনও চলমান। কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই যে বিভাজনের রেখা টানা হয়, এই কারণে যে অমীমাংসিত সমস্যার জন্ম দেয় সেগুলি একপাশে, অন্যদিকে তেল আরও সমস্যাকে বাড়িয়ে দেয়। ১৯৩০-এর শেষের দিকে আরব বিশ্বে খনিজ তেলের আবিষ্কার হওয়া শুরু হয়। ইরাকের বসরা ও মসুল প্রদেশে তেলের ভাণ্ডারের সন্ধান মেলে। এই অঞ্চলগুলিতে বেশিরভাগ শিয়া আরব মুসলিম ও কুর্দরা বসবাস করত। ১৯৩৮-এর দিকে সৌদি আরবের পূর্ব সীমান্তে তেলের বিশাল খনিজ সন্ধান মেলে, যেই অঞ্চলে শিয়া মুসলমানদের বসবাস ছিল। একই সময় ১৯৩৮-এ কুয়েতে বিশাল তেলের সন্ধান মেলে, যেটা ইরাকের থেকেও বেশি। আর যেহেতু কুয়েত কোনো এক সময় ইরাকের অংশ ছিল, এ কারণে এই অঞ্চল আগে গিয়ে বিশাল লড়াইয়ের কারণ হয়ে দাঁড়ায়। একইভাবে ১৯৫৬-তে সিরিয়ার কিছু অংশে তেলের সন্ধান পাওয়া যায়। গোটা বিশ্বের ৫০% তেল শুধুমাত্র এই অঞ্চলগুলিতে আবিষ্কার হয়, যেই অঞ্চলগুলি ধর্মীয়, রাজনৈতিক ও জাতিগত বিভাজনে ঘিরে ছিল। আর স্বাভাবিকভাবেই বিশ্বের বড় বড় শক্তিগুলি যেমন আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এই অঞ্চলগুলিতে নাক গলানো শুরু করে, আর মধ্যপ্রাচ্যের অবস্থা খারাপ থেকে খারাপতর হয়ে পড়ে।
আর এই সময় ব্রিটেন মধ্যপ্রাচ্যে এমন এক কাজ করে যে কারণে এই সমস্ত অঞ্চলে কখনো শেষ না হওয়া এক বিবাদের জন্ম দেয়। ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিদের আলাদা স্বাধীন দেশ দেওয়ার ঘোষণা করে, আর জার্মানি ও ইউরোপের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ ইহুদিদের এখানে বসবাস করার জায়গা করে দেওয়া হয়। 1947 সালে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করা হয়। একটিতে ইহুদিদের রাষ্ট্র বানানো হয়। ফিলিস্তিনিদের তুলনায় ইহুদিদের সংখ্যা অনেক কম হলেও তাদের 62% অঞ্চল দেওয়া হয়। অন্যদিকে সংখ্যায় অধিক হওয়ার পরেও ফিলিস্তিনিদের মাত্র 38% এলাকা দেওয়া হয়। 1948-এ ব্রিটেন এখান থেকে চলে গেলে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। আর এখান থেকে যে সংঘাত শুরু হয়, এই সংঘাত আজ পর্যন্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলে কোনো আরব রাষ্ট্র এই স্বাধীনতাকে মেনে নেয়নি। 1948 সালে আরব রাষ্ট্রগুলি ইসরায়েলের ওপর আক্রমণ করে। ব্রিটেন ও আমেরিকার সাহায্যে ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করে এবং ফিলিস্তিনিদের কিছু অংশ তাদের দখলে চলে যায়। এর ফলে ফিলিস্তিনিদের আরব মুসলিমরা তাদের ভূমি ছেড়ে অন্যান্য আরব দেশগুলিতে মাইগ্রেট করতে বাধ্য হয়। আর গোটা বিশ্ব থেকে ইহুদিরা ইসরায়েলে এসে বসবাস শুরু করে। এভাবে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পায় আর মুসলিমদের সংখ্যা কমতে থাকে। ফিলিস্তিন পার্টিশনের কয়েক বছর পর 1954-তে জামাল আবদুল নাসির ইজিপ্টের রাষ্ট্রপতি হন। নাসিরের স্বপ্ন ছিল সমস্ত আরব রাষ্ট্রগুলিকে একত্রিত করে ইসরায়েল ও আরব দেশগুলির শত্রু আমেরিকাকে পরাস্ত করা। নাসির না শুধু ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে ছিল, বরং সৌদি আরব ও কুয়েতেরও বিপক্ষে ছিল, কারণ সৌদি আরব ও কুয়েত মুসলিমদের শত্রু আমেরিকার সমর্থনে ছিল। 1956 সালে নাসির সুয়েজ খাল বন্ধ করে দেয়, যেই কারণে ফ্রান্স, ব্রিটেন ও ইসরায়েল মিলে ইজিপ্টের উপর আক্রমণ করে। ইজিপ্ট এই যুদ্ধে জয়লাভ করে। গোটা আরব বিশ্বে আবদুল নাসিরের গুণগান ছড়িয়ে পড়ে। আরব রাষ্ট্রগুলো আবদুল নাসিরের ন্যাশনালিস্ট চিন্তাধারায় প্রভাবিত হয়, আর এখান থেকেই প্রভাবিত হয়ে 1962-তে ন্যাশনালিস্ট আর ইয়েমেনের প্রশাসনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধে প্রথমবার প্রক্সি প্লেয়ারদের প্রবেশ ঘটে। এই গৃহযুদ্ধ সৌদি আরব, কুয়েত, জর্ডানের মতো পরিবার নিয়ন্ত্রিত দেশগুলির জন্য আতঙ্কের সংকেত ছিল, কেননা একই আইডিওলজি তাদের দেশের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, এজন্য তাদের শাসন হুমকির মুখে পড়তে পারে। এজন্য এই সমস্ত দেশগুলি আমেরিকার সাথে মিলে ইয়েমেনের সরকারকে ন্যাশনালিস্টদের বিরুদ্ধে সাপোর্ট করে। অন্যদিকে ইজিপ্টের নাসির ইয়েমেনের ন্যাশনালিস্টদের অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে। ইজিপ্ট এই প্রক্সি যুদ্ধে ব্যস্ত থাকায় এই সুযোগে 1967-তে ইসরায়েল ইজিপ্টের উপর হামলা করে ইজিপ্টের সিনাই প্রদেশ দখল করে নেয়। আবদুল নাসির এই পরাজয়ে হতাশ হয়ে পড়েন। 1970-এ মাত্র 52 বছর বয়সে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। একই সালে ব্রিটেন ঘোষণা করে মিডল ইস্টের বাকি দেশগুলিকে স্বাধীন করে দেওয়ার। এরপর একে একে বাকি দেশগুলিকে স্বাধীনতা দেওয়ার পর ব্রিটেন এখান থেকে বিদায় নেয়। ব্রিটেন যাওয়ার পর আমেরিকা এখানে ইন্টারেস্ট নেওয়া শুরু করে, কারণ আমেরিকা এই পর্যন্ত সুপার পাওয়ারে পরিণত হয়েছিল। আর যেই অঞ্চলে পৃথিবীর 50% তেল মজুদ আছে, সেখানে আমেরিকা থাকবে না এমনটা হতেই পারে না। পরবর্তী 10 বছর আরব বিশ্ব মুশকিল অবস্থার মধ্য দিয়ে যায়। এই সময় আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়, যেখানে ইসরায়েল জয়লাভ করে। ইজিপ্টের পরবর্তী শাসক ইসরায়েলকে স্বীকৃতি দেয়, এই কারণে ইজিপ্টের প্রেসিডেন্টকে হত্যা করে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে যখন এই রকম পরিস্থিতি, অন্যদিকে ঠিক একই সময়ে ইরানে বিশাল আকারে বিপ্লব ঘটে, যেটা আমরা ইসলামিক রেভলিউশন নামে জানি। 1979-তে রুহুল্লাহ খামেনি ইরানের সরকারকে পাল্টে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1979-র পর ইরান সম্পূর্ণরূপে বদলে যায়। ইরান এখন একটি সম্পূর্ণরূপে কঠোর শিয়া ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়। তারা এখন তাদের আইডিওলজি বাকি দেশগুলিতে পৌঁছাতে চাচ্ছিল। সৌদি আরব, ইরাক, ইউএই এবং বাকি সুন্নি মুসলিম দেশগুলির জন্য এই সংবাদ মোটেও ভালো ছিল না। এটা সেই সময় ছিল যখন ইরাকে সাদ্দাম হোসেন ক্ষমতায় আসে। সাদ্দাম হোসেন ছিল সুন্নি মুসলিম। তার ভয় ছিল যে ইরানের রেভলিউশন ইরাকে না ছড়িয়ে পড়ে। যদি এমনটা হয় তাহলে তার হাত থেকে ক্ষমতা চলে যাবে আর ইরাকের তেলের নিয়ন্ত্রণ শিয়াদের হাতে চলে যাবে। এজন্য সাদ্দাম হোসেন 1980 সালে ইরানে আক্রমণ করে বসে। ইরাক ও ইরানের এই যুদ্ধ আগামী 8 বছর ধরে চলে।
আমেরিকা, সৌদি আরব, কুয়েত সাদ্দাম হোসেনকে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে। 8 বছর যুদ্ধ চলার পর কোনো রকম সমাধান ছাড়াই ইরাক ইরানের যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধ ইরাকের অর্থনীতিতে খুব খারাপ প্রভাব ফেলে। সাদ্দাম হোসেন কুয়েতকে অনুরোধ জানায় $65 বিলিয়ন লোন মুকুব করে দিতে, যেই অর্থ কুয়েত সাদ্দাম হোসেনকে দিয়েছিল ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু কুয়েত অস্বীকার করে। এর বদলে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে কুয়েতকে নিজের দখলে নিয়ে নেয়, আর কুয়েতের সমস্ত তেলের ভাণ্ডার এখন সাদ্দাম হোসেনের দখলে চলে আসে। সাদ্দাম হোসেন এখন বিশ্বের 20% তেলের মালিক। সাদ্দাম হোসেন এখন তার সৈন্যদের সৌদি আরবের সীমানায় মজুত করে। স্বাভাবিকভাবেই সাদ্দাম হোসেন এখন সৌদি আরবের তেলের ভাণ্ডারকে নিজের দখলে নিতে চাইবে। এর মাধ্যমে সাদ্দাম হোসেন বিশ্বের অর্ধেক তেলের মালিক হয়ে দাঁড়াতো। সৌদি আরব ও বিশ্বের শক্তিধর দেশগুলো এটা কখনোই হতে দিত না। 1990-এ আমেরিকা 32টি দেশ মিলে ইরাকের ওপর আক্রমণ করে। 1 বছর যুদ্ধের পর কুয়েতকে ইরাকের দখল থেকে স্বাধীন করা হয়। এই মুহূর্তে আমেরিকা গলফ ও মিডল ইস্টে একটি গুরুত্বপূর্ণ প্লেয়ারে পরিণত হয়েছিল। আমেরিকা এক দেশকে আরেক দেশের ভয় দেখিয়ে এই অঞ্চলগুলিতে মিলিটারি বেস তৈরি করা শুরু করে। আজকের দিনে বাহরাইন আমেরিকার 5ম বৃহত্তম মিলিটারি বেস। এই রকম কাতারে আমেরিকার বিশাল বড় এয়ারবেস রয়েছে। এখান থেকেই আমেরিকা মিডল ইস্ট ও মধ্য এশিয়াতে নজর রাখে। এর পাশে ইউএইতে আমেরিকার মিসাইল সিস্টেম চালু করা আছে। আর সৌদি আরব আমেরিকার কাছ থেকে অস্ত্র ক্রয় করা সবচেয়ে বড় দেশ। মিডল ইস্টের পশ্চিম দিকে এখন ইরান ও আমেরিকার সামনাসামনি। আর আমরা জানি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো ইরান। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া জর্ডান ছিল দ্বিতীয় আরব মুসলিম দেশ। মিডল ইস্টের উত্তর দিকে এক ভয়ানক গৃহযুদ্ধ চলছে, যেখানে আমেরিকা, সৌদি আরব, ইরান এমনকি রাশিয়া পর্যন্ত জড়িত রয়েছে। আমরা যদি উপরে আসি তাহলে সিরিয়া প্রক্সি যুদ্ধের মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমেরিকা, রাশিয়া, ইরান, সৌদি আরব আরও অন্যান্য অনেক দেশ জড়িত। অন্যদিকে তুর্কির কুর্দ জনগোষ্ঠী যে কোনো সময় বিদ্রোহ করে বসতে পারে। মিডল ইস্টে আমেরিকা ও ইসরায়েলের বাড়ন্ত প্রভাবের কারণে নতুন নতুন ইসলামিক অর্গানাইজেশনের জন্ম হয়, যেমন আল কায়দা, আইএসএস, হিজবুল্লাহ, হুতিস, হামাস। এদের উদ্দেশ্য হলো মিডল ইস্ট থেকে আমেরিকার প্রভাব ও ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর এই সব কিছুর ফলাফল আজ আমাদের চোখের সামনে। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ ও গাজার মধ্যে ইসরায়েল সেনাদের বর্বর হামলা, যার কারণে হাজার হাজার শিশু, নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষের মৃত্যু। এর বদলা নিতে হুতি গ্রুপ রেড সিতে আসা জাহাজের উপর আক্রমণ করা শুরু করে। অন্যদিকে হিজবুল্লাহ ও অন্যান্য সংগঠন ইসরায়েলের উপর আক্রমণ চালু করে। ইরান এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও সম্প্রতি ইসরায়েল 2024-এর এপ্রিল মাসে সিরিয়াতে ইরানের অ্যাম্বাসির ওপর আক্রমণ করলে একজন ইরানের টপ জেনারেল মারা যায়। এরপর থেকে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর কয়েকশো মিসাইল এবং ড্রোন হামলা করে। এই পরিস্থিতি যেটা কয়েকশো বছর ধরে চলে আসছে, সেটা হয়তো এভাবে আগামীতেও চলতে থাকবে। এক কথায় মধ্যপ্রাচ্য এক ভয়ানক যুদ্ধের বেড়াজালে ঘিরে রয়েছে, যার মূল কারণ আজ থেকে প্রায় 100 বছর আগে বিবেচনা ছাড়াই যে বিভাজনের রেখা টানা হয় তার ফলাফল। এছাড়া ধর্মীয় গোষ্ঠীকোন্দল, বৈশ্বিক শক্তির কূটনৈতিক চাল এখানে যুদ্ধের আবহাওয়া তৈরি করে, যার কারণে আজও সাধারণ ও অসহায় মানুষ তাদের প্রাণের কুরবানি দিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারো তাহলে লাইক করে ভিডিওটি বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।